সকালে ঘুম থেকে উঠে আপনি যখন আপনার হাতে থাকা স্মার্টফোনটি আনলক করেন, তখন আপনি অজান্তেই আমেরিকার তৈরি একটি ইকোসিস্টেমে প্রবেশ করেন। আপনি যে আইফোন বা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, সেটি আমেরিকার উদ্ভাবন। আপনি যে ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপে সময় কাটাচ্ছেন, তার সার্ভারগুলো ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে। এমনকি আপনি যখন বাজার থেকে কোনো বিদেশি পণ্য কিনছেন, তখন সেই পণ্যের দাম নির্ধারিত হচ্ছে আমেরিকার মুদ্রায়, অর্থাৎ ডলারে। প্রশ্ন হলো, পৃথিবীর ২০০টি দেশের মধ্যে একটি দেশ কিভাবে আপনার জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়ল? কেন চীন, রাশিয়া বা গ্রেট ব্রিটেন, যারা হাজার বছর ধরে শক্তিশালী ছিল, তারা আজ কেন আমেরিকার পিছে পড়ে আছে? আজ আমরা এমন এক দেশের গল্প বলবো, যে দেশটির কোনো নিজস্ব ভাষা নেই, নিজস্ব কোনো সুপ্রাচীন সংস্কৃতি নেই, এমনকি ৪০০ বছর আগে যে দেশটির কোনো মানচিত্রই ছিল না, এমনকি যে দেশটির উৎপত্তি হয়েছে ভুল থেকে। এই ভিডিওটি কেবল আমেরিকার ইতিহাস নয়, এটি হলো বুদ্ধির জোরে পৃথিবী শাসন করার এক ভয়ঙ্কর রোমহর্ষক ব্লুপ্রিন্ট। আজ আমরা জানব কিভাবে একটি দেশ লাশের পাহাড় পেরিয়ে তেলের রাজনীতি করে এবং মেধা চুরি করে গডফাদার হয়ে উঠল, এবং যারা আজ সারা পৃথিবীতে মোড়লগিরি করে বেড়ায়। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনি কি জানেন, আমেরিকার জন্মই হয়েছিল ভুল থেকে? কলম্বাসের সেই ভয়ঙ্কর ভুল। ভারত খুঁজতে গিয়ে আমেরিকা পেয়েছিল সে। চলুন একটু ক্লিয়ার করে দেই। ইতিহাসের সবচেয়ে বড় মোড়টি এসেছিল ১৪৯২ সালের ১২ অক্টোবর। ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজার অর্থায়নে সমুদ্র যাত্রা শুরু করেছিলেন। তার লক্ষ্য ছিল অত্যন্ত পরিষ্কার, ভারতবর্ষ। কারণ সে সময় ভারতের মশলা ছিল ইউরোপের কাছে সোনার চেয়েও দামি। কিন্তু কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যেখানে নামলেন, সেটা ছিল আজকের বাহামা দ্বীপপুঞ্জ। কলম্বাস আমৃত্যু বিশ্বাস করতেন তিনি ইন্ডিয়াতেই পৌঁছেছেন, আর সেই কারণেই তিনি সেখানকার তামাটে আদিবাসীদের নাম দিলেন রেড ইন্ডিয়ান। পরবর্তীতে ইউরোপীয়রা যখন বুঝতে পারল এটা ভারত নয়, বরং এক নতুন পৃথিবী, তখন শুরু হলো এক আদিম রক্তক্ষয়ী লড়াই। কলম্বাসের পর স্পেনীয়রা সেখানে পা রেখে বুঝতে পারল এখানে আদিবাসীদের কাছে প্রচুর স্বর্ণ আছে। ইউরোপীয়রা সেখানে কেবল বন্দুক নিয়ে যায়নি, তারা সাথে করে নিয়ে গিয়েছিল স্মল পক্স এবং প্লেগের মতো ভাইরাস, যা আমেরিকার আদিবাসীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জানত না। এর ফলে কোনো যুদ্ধ ছাড়াই কোটি কোটি আদিবাসী প্রাণ হারালো। ইতিহাসবিদরা একে বলেন দ্য গ্রেট ডাই অফ। আজকের আমেরিকার যে বিশাল শহরগুলো আমরা দেখি, তার কয়েক ফুট নিচে চাপা পড়ে আছে এক প্রাচীন সভ্যতার কয়েক কোটি লাশ। এটি হলো আমেরিকার উত্থানের প্রথম এবং সবচেয়ে বড় কালো ইতিহাস, যারা মানুষ হত্যা করে নিজেদের উন্নতি শুরু করেছে। খেয়াল করুন, আমেরিকা আজ অন্য দেশকে হুমকি দেয়, স্যাংশন দেয়, কিন্তু ১৭৯৫ সালে চিত্রটি কল্পনা করুন একবার। আমেরিকা তখন সবে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে। তাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী নেই, নেই কোনো নৌবাহিনী। সে সময় উত্তর আফ্রিকার অটোম্যান সাম্রাজ্যের অংশ আলজেরিয়া ছিল সমুদ্রের রাজা। আলজেরীয় জলদস্যুরা আমেরিকার বাণিজ্য জাহাজগুলো মাঝ সমুদ্রে আটকে দিত এবং নাবিকদের বন্দি করে দাসের বাজারে বিক্রি করে দিত। আমেরিকা তখন এতটাই অসহায় ছিল যে তাদের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন অটোম্যানদের কাছে সন্ধি প্রার্থনা করতে বাধ্য হন। ১৭৯৫ সালের ৫ সেপ্টেম্বর আমেরিকা এবং আলজেরিয়ার মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী নিজেদের জাহাজ ও নাবিকদের বাঁচাতে আমেরিকাকে প্রতি বছর $২১,৬০০ ট্যাক্স দিতে হতো অটোম্যান সাম্রাজ্যকে। ভাবুন তো, আজকের যে আমেরিকা সারা বিশ্বকে শাসন করে, একসময় তারা অটোম্যানদের কাছে কর দিয়ে ব্যবসা করত। এই অপমানই আমেরিকাকে শিখিয়েছিল যে যদি তুমি বড় হতে চাও, তবে তোমাকে সমুদ্রের রাজা হতে হবে। এই জেদ থেকে তৈরি হলো ইউএস নেভি, অর্থাৎ আমেরিকার আজকের সামরিক শক্তির মূলে রয়েছে সেই ঐতিহাসিক অপমান। আমেরিকা যখন বুঝতে পারল যে তারা ছোট রাজ্য নিয়ে বড় শক্তি হতে পারবে না, তখন তারা জমি বাড়ানোর এক ধূর্ত কৌশল নিল। ১৮০৩ সাল, ফ্রান্সের রাজা নেপোলিয়ন বোনাপার্ট তখন ইউরোপে যুদ্ধ করতে গিয়ে টাকার সংকটে পড়েছেন। আমেরিকা এই সুযোগটিকে কাজে লাগাল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন ফ্রান্সের কাছ থেকে মাত্র $১৫ বিলিয়ন ৮,২৭,০০০ বর্গমাইল জমি কিনে নিলেন। ভাবুন তো, $১৫ মিলিয়ন। আজকের দিনে ক্যালিফোর্নিয়ার একটা সাধারণ বাড়ির দামও এর চেয়ে অনেক বেশি। একে বলা হয় লুইসিয়ানা পারচেস। এই এক চুক্তিতে আমেরিকার আয়তন রাতারাতি দ্বিগুণ হয়ে গেল। এরপর তারা মেক্সিকোর ওপর যুদ্ধ চাপিয়ে দিল। ১৮৪৮ সালের যুদ্ধের পর মেক্সিকো তাদের অর্ধেকের বেশি ভূখণ্ড, যেটা আজকের ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নেভাদা, আমেরিকাকে দিয়ে দিতে বাধ্য হলো।
এই বিশাল ভূখণ্ড আর প্রাকৃতিক সম্পদই ছিল আমেরিকার সুপার পাওয়ার হওয়ার প্রথম সিঁড়ি। 1861 সাল। আমেরিকার আকাশ তখন কালো মেঘে ঢাকা। যে দেশটি কয়েক দশক আগে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিল, সেই দেশটি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। আজ আমরা যে একতাবদ্ধ শক্তিশালী আমেরিকাকে দেখি, 1841 সালে তার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা তখন আক্ষরিক অর্থেই দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল উত্তর দিকের রাজ্যসমূহ বা দ্য ইউনিয়ন। তারা ছিল প্রগতিশীল, শিল্পোন্নত এবং দাসপ্রথার ঘোর বিরোধী। অন্যদিকে ছিল দক্ষিণ দিকের রাজ্যসমূহ বা দ্য কনফেডারেসি। তাদের পুরো অর্থনীতি টিকে ছিল বিশাল বিশাল তুলোর খামারের ওপর, আর সেই খামারের মেরুদণ্ডই ছিল কয়েক লক্ষ আফ্রিকান দাস। যখন 1860 সালে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন দক্ষিণীরা প্রমাদ গুনল। তারা ভাবল লিঙ্কন ক্ষমতায় আসা মানেই তাদের দাসপ্রথা বিলুপ্ত হওয়া এবং তাদের অর্থনীতির ধ্বংস। 1861 সালের 12 এপ্রিল দক্ষিণীরা ফোর্ট সামটারে আক্রমণ করল। শুরু হলো আমেরিকার ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর 4 বছর, দ্য আমেরিকান সিভিল ওয়ার। আব্রাহাম লিঙ্কন যখন হোয়াইট হাউসে বসলেন, তার সামনে ছিল এক অসম্ভব কঠিন সমীকরণ। তিনি কি কেবল দাসপ্রথা বিলুপ্ত করবেন, নাকি যে কোনো মূল্যে দেশকে এক রাখবেন? লিঙ্কন জানতেন, যদি আমেরিকা ভেঙে দুই টুকরো হয়ে যায়, তবে ইউরোপীয় শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স, আবার এই ভূখণ্ডে তাদের থাবা বসাবে। আমেরিকা কোনোদিন বিশ্বশক্তি হতে পারবে না। লিঙ্কন একটি বিখ্যাত চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, আমার প্রধান লক্ষ্য হলো এই ইউনিয়নকে রক্ষা করা, দাসপ্রথা রক্ষা করা বা ধ্বংস করা নয়। যদি আমি কোনো দাসকে মুক্ত না করেই ইউনিয়নকে বাঁচাতে পারতাম, আমি সেটাই করতাম। কিন্তু যুদ্ধের ময়দান যত রক্তাক্ত হচ্ছিল, লিঙ্কন তত বেশি বুঝতে পারলেন দাসপ্রথা হলো সেই ক্যান্সার যা আমেরিকাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। একে না সরালে দেশ বাঁচবে না। গৃহযুদ্ধের সময় পর্দার আড়ালে এক বিশাল কূটনৈতিক যুদ্ধ চলছিল। দক্ষিণীরা আশা করেছিল ব্রিটেন তাদের সাহায্য করবে, কারণ ব্রিটেনের টেক্সটাইল মিলগুলোর জন্য দক্ষিণ আমেরিকার তুলোর খুব প্রয়োজন ছিল। ব্রিটেন যদি দক্ষিণীদের স্বীকৃতি দিত, তবে ইউনিয়নের হার নিশ্চিত ছিল একেবারে। এখানেই লিঙ্কন তার জীবনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি খেললেন। 1863 সালে তিনি ঘোষণা করলেন ইমানসিপেশন প্রোক্লামেশন বা দাস মুক্তি ঘোষণা। এই ঘোষণার মাধ্যমে তিনি যুদ্ধের চরিত্র পাল্টে দিলেন। এটি আর কেবল রাজনৈতিক যুদ্ধ থাকল না, এটি হয়ে উঠল শয়তান বনাম ন্যায় বিচারের লড়াই। ব্রিটেনের সাধারণ মানুষ দাসপ্রথার বিরোধী ছিল, ফলে ব্রিটিশ সরকার চাইলেও আর দক্ষিণীদের সাহায্য করতে পারল না। 1863 সালের জুলাই মাসে গেটিসবার্গের যুদ্ধে 52,000 আমেরিকান প্রাণ হারান। সেই রণক্ষেত্রে দাঁড়িয়ে লিঙ্কন যে ভাষণ দিয়েছিলেন, যা গেটিসবার্গ অ্যাড্রেস নামে পরিচিত, সেটি ছিল মাত্র 2 মিনিটের, কিন্তু সেই 272টি শব্দ আমেরিকার আত্মার সংজ্ঞা বদলে দিয়েছিল। তিনি ঘোষণা করেছিলেন, এই সরকার হবে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি শপথ নিলেন, এই শহীদের রক্ত বৃথা যাবে না এবং পৃথিবীতে গণতন্ত্রের প্রদীপ কোনোদিন নিভে যাবে না। গৃহযুদ্ধ আমেরিকাকে কেবল রক্ত দেয়নি, দিয়েছে এক বিশাল শিল্প কাঠামো। যুদ্ধের প্রয়োজনে উত্তরের রাজ্যগুলোতে দিনরাত লোহা ও ইস্পাতের কারখানা চলল। হাজার হাজার মাইল রেললাইন পাতা হলো, টেলিগ্রাফের জাল বিছানো হলো। যুদ্ধের শেষে দেখা গেল আমেরিকার উত্তর অংশ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। 1865 সালের এপ্রিলে জেনারেল অবার্ট ইলি আত্মসমর্পণ করলেন। যুদ্ধ শেষ হলো, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই আব্রাহাম লিঙ্কনকে আততায়ী গুলি করে হত্যা করল। লিঙ্কন তার কাজ শেষ করে গিয়েছিলেন। তিনি একটি ভেঙে পড়া দেশকে জোড়া লাগিয়ে এক ইস্পাত কঠিন ইউনিয়নে পরিণত করেছিলেন। আব্রাহাম লিঙ্কনের সেই অদম্য শপথই আজকের আমেরিকার ভিত্তি। গৃহযুদ্ধ আমেরিকাকে শিখিয়েছিল যে বিভক্তি মানে ধ্বংস আর ঐক্য মানে শক্তি। এই যুদ্ধের পর থেকে আমেরিকা অভ্যন্তরীণ ঝামেলা চুকে বাহিরের বিশ্বের দিকে নজর দেওয়ার শক্তি পায়। এই যুদ্ধের ছাই থেকেই ফিনিক্স পাখির মতো জন্ম নিল আধুনিক আমেরিকা, যারা কয়েক দশক পরে আটলান্টিক পেরিয়ে বিশ্বকে শাসন করতে শুরু করবে। 1914 সাল শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ইউরোপ যখন নিজের ধ্বংসের গর্ত নিজেই খুঁড়ছিল, আটলান্টিক মহাসাগরের ওপারে আমেরিকা তখন এক নীরব দর্শক। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ঘোষণা করেছিলেন, এই যুদ্ধ ইউরোপের, আমাদের নয়। কিন্তু এই নিরপেক্ষতা আসলে ছিল এক বিশাল ব্যবসায়িক সুযোগ। ইউরোপের ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি যখন একে অপরের ওপর গোলাবর্ষণ করছিল,
তখন তাদের নিজের দেশের কৃষি ও শিল্প উৎপাদন বন্ধ হয়ে যায়। আমেরিকা হয়ে উঠল ইউরোপের রুটি আর বন্দুকের কারিগর। আমেরিকার কোম্পানিগুলো জাহাজ ভরে খাদ্যশস্য, তুলা এবং গোলাবারুদ পাঠাতে লাগলো। 1913 সালে আমেরিকার মোট রপ্তানি ছিল $2.4 বিলিয়ন, যা যুদ্ধের শেষে 1917 সালে পৌঁছে যায় $6.2 বিলিয়ন। আমেরিকা বুঝতে পারল যুদ্ধের ময়দানে রক্ত ঝরানোর চেয়ে যুদ্ধের জন্য রসদ জোগানো অনেক বেশি লাভজনক, মানে যুদ্ধের মধ্যেও ব্যবসা। যুদ্ধের খরচ মেটাতে ব্রিটেন ও ফ্রান্সের নগদ সোনা ফুরিয়ে এলো। তখন আমেরিকা তাদের ঋণ দেওয়া শুরু করল। 1914 সালে আমেরিকা ছিল ইউরোপের কাছে দেনাদার, কিন্তু 1918 সালে যুদ্ধ শেষে আমেরিকা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় পাওনাদার। ব্রিটেন, যাদের মুদ্রা পাউন্ড, তখন বিশ্ব শাসন করত, তারা নিজের অজান্তেই আমেরিকার কাছে অর্থনৈতিকভাবে বন্দী হয়ে পড়ল। লন্ডন থেকে বিশ্বের অর্থনৈতিক রাজধানী সরে এলো নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে। আমেরিকা বুঝতে পারল অস্ত্র দিয়ে দেশ দখল করার চেয়ে ঋণ দিয়ে দেশের অর্থনীতি দখল করা অনেক বেশি টেকসই। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, পৃথিবী তখন আরও একবার দুই ভাগে ভাগ হয়ে গেল। আমেরিকা শুরুতে আবারও নিরপেক্ষ থাকার নাটক করলেও তলে তলে তারা ব্রিটেনকে সাহায্য করছিল। কিন্তু 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবারে জাপানি আক্রমণ আমেরিকার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো সাহসিকতার যুদ্ধ ছিল না, এটি ছিল উৎপাদন ক্ষমতার যুদ্ধ। আমেরিকা তার বিশাল শিল্প রাজধানীকে যুদ্ধের মেশিনে রূপান্তর করল। ফোর্ড কোম্পানি কার বানানো বন্ধ করে প্রতি ঘন্টায় একটি করে B-24 লিবারেটর বোমারু বিমান বানাতে শুরু করল। জাপানি বা জার্মানরা যখন একটি ট্যাঙ্ক বানাতো, আমেরিকা তখন 10টি ট্যাঙ্ক বানিয়ে ফেলত। আমেরিকার কারখানায় কোনোদিন আলো নিভত না। এই অপ্রতিদ্বন্দ্বী সাপ্লাই চেইনই ছিল মিত্রশক্তির বিজয়ের প্রধান কারণ। যুদ্ধের সমান্তরালে আমেরিকার মরুভূমিতে চলছিল মানব ইতিহাসের সবচেয়ে গোপনীয় এবং ভয়ঙ্কর গবেষণা, ম্যানহাটন প্রজেক্ট। 1945 সালের 16 জুলাই যখন প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা হলো, তখন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার গীতার শ্লোক আওড়ে বলেছিলেন, এখন আমি মৃত্যুতে পরিণত হয়েছি, যা পৃথিবী ধ্বংস করতে পারে। হিরোশিমা আর নাগাসাকিতে বোমা ফেলার মাধ্যমে আমেরিকা কেবল জাপানকে আত্মসমর্পণ করায়নি, বরং সোভিয়েত ইউনিয়ন সহ পুরো পৃথিবীকে একটি বার্তা দিয়েছিল, এখন থেকে পৃথিবী চলবে আমাদের নিয়মে। যুদ্ধের শেষে ইউরোপ ছিল এক ধ্বংসস্তূপ। আমেরিকা তখন নিয়ে এলো এক মার্শাল প্ল্যান। তারা ইউরোপকে নতুন করে গড়তে $13 বিলিয়ন বিলিয়ে দিল। আজকের দিনে যা কয়েকশো বিলিয়ন ডলার। এটি কোনো দান ছিল না, এটি ছিল ইউরোপকে আজীবনের জন্য আমেরিকার ওপর নির্ভরশীল করে তোলার এক সূক্ষ্ম চাল। এভাবেই আমেরিকা স্রেফ একটি দেশ থেকে একটি সুপার পাওয়ারে পরিণত হলো। 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। 44টি দেশের প্রতিনিধিরা আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক একটি স্থানে মিলিত হলেন। লক্ষ্য ছিল যুদ্ধের পর বিশ্বের অর্থনীতি কিভাবে চলবে তা ঠিক করা। আমেরিকার কাছে তখন বিশ্বের সিংহভাগ সোনা জমা ছিল। তারা প্রস্তাব দিল, এখন থেকে বিশ্বের সব দেশের মুদ্রার মান ডলারে নির্ধারিত হবে, আর ডলারের মান হবে সোনার ওপর। আমেরিকা গ্যারান্টি দিল, কেউ $35 নিয়ে আসলে তাকে 1 আউন্স সোনা দেওয়া হবে। যেহেতু সবার বিশ্বাস ছিল আমেরিকা দেউলিয়া হবে না, তাই সবাই রাজিও হলো। এই চুক্তির মাধ্যমে জন্ম নিল IMF এবং বিশ্ব ব্যাংক। আর এভাবেই আমেরিকা পুরো বিশ্বের অর্থ ব্যবস্থার রিমোট কন্ট্রোল নিজের পকেটে ভরে নিল। 1971 সালে দেখা গেল আমেরিকা আর সোনা দিতে পারছে না, ডলারের মান কমতে শুরু করলো। তখন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক দুঃসাহসিক চাল চাললেন। তিনি সৌদি আরবের সাথে এক গোপন চুক্তি করলেন। চুক্তিটি ছিল এমন, আমেরিকা সৌদি রাজ পরিবারকে সামরিক নিরাপত্তা দেবে এবং চিরকাল ক্ষমতায় টিকিয়ে রাখবে। আর বিনিময়ে সৌদি আরব তাদের সমস্ত তেল কেবল মার্কিন ডলারে বিক্রি করবে। যেহেতু সারা বিশ্বের তেলের প্রয়োজন ছিল, তাই প্রতিটি দেশকে তেলের জন্য ডলার কিনতে হলো। একে বলা হয় পেট্রোডলার। এই ব্যবস্থার কারণে আমেরিকা আজ কয়েক ট্রিলিয়ন ডলার ঋণে থাকলেও তাদের অর্থনীতি ধ্বংস হয় না, কারণ তারা সারা বিশ্বের কাছে ডলার আছে এবং সবাই তেলের জন্য ডলার ব্যবহার করতে বাধ্য। আমেরিকা চাইলে কেবল মুদ্রণ যন্ত্র চালিয়ে ডলার ছাপিয়ে নিজের অভাব মেটাতে পারে, যা পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষে সম্ভব নয়। এরপর আমেরিকা শুরু করলো মেধা চুরির রাজনীতি। আমেরিকার ক্ষমতা কেবল ডলারে বা বোমায় নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো সফট পাওয়ার। হলিউড সিনেমার মাধ্যমে আমেরিকা সারা বিশ্বকে শেখালো যে তারাই পৃথিবীর ত্রাণকর্তা। যখন কোনো এলিয়েন আক্রমণ হয় বা কোনো ভাইরাস আসে, তখন কেবল আমেরিকানরাই পৃথিবীকে বাঁচায়, এটি ছিল তাদের ব্র্যান্ডিং।
এর পাশাপাশি তারা চালু করলো মেধা শিকার বা ব্রেইন ড্রেইন। আমেরিকা তাদের দেশে গ্রিন কার্ড বা নাগরিকত্বের লোভ দেখিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মেধাবীদের নিজেদের দেশে টানে। আইনস্টাইন থেকে শুরু করে সুন্দর পিচাই বা ইলন মাস্ক, সবার বুদ্ধিকে আমেরিকা নিজের ব্যবসায় লাগিয়েছে। আপনি আপনার দেশে ট্যাক্সের টাকায় একটা মেধাবী ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আর আমেরিকা তাকে হাই স্যালারি দিয়ে ছিনিয়ে নিচ্ছে। এই মেধা শিকারী আমেরিকাকে প্রযুক্তিতে সবার থেকে 100 বছর এগিয়ে নিয়ে রেখেছে। আমেরিকার সুপার পাওয়ার হওয়ার পেছনে রয়েছে সিআইএর এক অন্ধকার ইতিহাস। 1953 সালে ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরিয়ে দেওয়া থেকে শুরু করে চিলির আলেন্দে সরকারকে উৎখাত করা, আমেরিকা সবসময় চেয়েছে তাদের অনগত কাউকে ক্ষমতায় বসাতে। আমেরিকা এমন একটি দেশ যারা নিজের স্বার্থে অন্য দেশের গণতন্ত্রকে হত্যা করতেও দ্বিধা করে না। লিবিয়া, ইরাক বা আফগানিস্তান, যেখানে আমেরিকা পা রেখেছে সেখানে শান্তি বা গণতন্ত্রের নামে নিজেদের আধিপত্য কায়েম করেছে। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমেরিকা টাকা, যুদ্ধ আর কূটনীতিকে ব্যবহার করেছে। কিন্তু একটি প্রশ্ন আপনার মনে আসতেই পারে, কেন জার্মানি বা রাশিয়া একই কাজ করে সফল হতে পারল না? কেন কেবল আমেরিকায় পারল? এর উত্তর লুকিয়ে আছে তাদের এক বিশেষ ভৌগোলিক আশীর্বাদ এবং এক ভয়ঙ্কর সামরিক শিল্প কাঠামোর মধ্যে। মানচিত্রের দিকে তাকালে আপনি দেখবেন আমেরিকা আসলে একটি বিশাল সুরক্ষিত দ্বীপ। এর এক পাশে আটলান্টিক আর অন্য পাশে প্রশান্ত মহাসাগর। এর উত্তরে বন্ধু প্রতিম দেশ কানাডা আর দক্ষিণে দুর্বল মেক্সিকো। এই ভৌগোলিক অবস্থানের কারণে গত 200 বছরে কোনো বড় শক্তি আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করার সাহস পায়নি। যখন ইউরোপ আর এশিয়া যুদ্ধে ধ্বংস হয়ে যাচ্ছিল, আমেরিকা তখন মহাসাগরের ওপারে সম্পূর্ণ নিরাপদ থেকে নিজের শক্তি বাড়িয়ে গেছে। এই নিরাপদ দূরত্বই ছিল তাদের উন্নতির প্রধান চাবিকাঠি। প্রেসিডেন্ট আইজেনহাওয়ার একটি সতর্কবাণী দিয়েছিলেন, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এটি হলো আমেরিকার এমন একটি ব্যবস্থা যেখানে বিজ্ঞান, ব্যবসা এবং সামরিক শক্তি একে অপরের সাথে মিশে গেছে। আমেরিকার বড় বড় প্রযুক্তি কোম্পানি যেমন বোয়িং, লকহিড মার্টিন, এমনকি গুগল বা জিপিএস প্রযুক্তি কোনো না কোনোভাবে তাদের সামরিক গবেষণার ফল। তারা স্রেফ যুদ্ধের জন্য যুদ্ধ করে না, তারা যুদ্ধকে একটি বিলিয়ন ডলারের ব্যবসায় রূপান্তর করেছে। ব্রিটিশরা একসময় দেশ দখল করে শাসন করত, যা ছিল ব্যয়বহুল। আমেরিকা সেই ভুল করেনি। তারা দেশ দখল না করে সারা বিশ্বে 800-এর বেশি সামরিক ঘাঁটি তৈরি করেছে। তারা সমুদ্রের জলপথ, আকাশপথ এবং বর্তমানে মহাকাশ ও সাইবার জগৎ নিয়ন্ত্রণ করে। আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি কোনো না কোনোভাবে মার্কিন রাডারের ভেতরেই আছেন। এই গ্লোবাল নেটওয়ার্কই আমেরিকাকে দিয়েছে ইনস্ট্যান্ট রেসপন্স করার ক্ষমতা, যা রোমান বা ব্রিটিশ সাম্রাজ্যেরও ছিল না। টাকা দিয়ে বিশ্ব অর্থনীতি দখল, প্রযুক্তি দিয়ে মেধা দখল, সিনেমা দিয়ে মন দখল, আর অস্ত্র দিয়ে আকাশ ও সমুদ্র দখল। এই সব কিছুর মিশেল যখন একসাথে কাজ করে তখন তৈরি হয় একটি সুপার পাওয়ার। আমেরিকা কেবল একটি দেশ নয়, এটি একটি গ্লোবাল অপারেটিং সিস্টেম যা গত 1 শতাব্দী ধরে পুরো পৃথিবীকে নিজের সার্ভারে চালাচ্ছে। ইতিহাসের ধুলো পড়া পাতা থেকে শুরু হওয়া সেই 1795 সালের অপমানিত দেশটি, যারা একসময় অটোম্যানদের কর দিত, তারা আজ নিজেদের বুদ্ধিমত্তা, নিষ্ঠুরতা, দূরদর্শিতা আর অদম্য জেদের মাধ্যমে পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে। আর এভাবেই রক্ত, ডলার আর কূটনীতির এক মহাকাব্যিক পথ পাড়ি দিয়ে আমেরিকা হয়ে উঠল পৃথিবীর ইতিহাসে পর্যন্ত দেখা সবচেয়ে মহাশক্তিধর দেশ বা দ্য আল্টিমেট সুপার পাওয়ার। কিন্তু ইতিহাসের অমোঘ নিয়ম হলো, উত্থান থাকলে পতন আছে। আজ আমেরিকা চ্যালেঞ্জের মুখে। চীন আজ অর্থনৈতিকভাবে আমেরিকাকে চোখ রাঙাচ্ছে। ব্রিক্স দেশগুলো ডলারের আধিপত্য ভাঙার চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে যে আমেরিকা আর আগের মতো অজেয় নয়। চীন যদি তাদের তেলের বাণিজ্যে ডলারের বদলে অন্য মুদ্রা চালু করে, তবে আমেরিকার পেট্রো ডলার ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা কি পারবে এই ড্রাগনকে রুখতে, নাকি আমরা শীঘ্রই দেখব নতুন এক বিশ্ব ব্যবস্থা? তাহলে প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতের পৃথিবী কার? আমেরিকার উত্থান কোনো জাদুমন্ত্র ছিল না। এটি ছিল সুযোগের সঠিক ব্যবহার, অত্যন্ত ধূর্ত পরিকল্পনা এবং জাতীয় স্বার্থে একতাবদ্ধ হওয়ার গল্প। তারা অটোম্যানদের কাছে মাথা নত করে শিক্ষা নিয়েছে, ব্রিটিশদের হারিয়ে শক্তি জুগিয়েছে এবং ডলারের মাধ্যমে পুরো বিশ্বকে দাস বানিয়ে রেখেছে। তবে মনে রাখবেন, পৃথিবী কোনো নির্দিষ্ট শক্তির নয়। সময়ের সাথে সাথে ক্ষমতার কেন্দ্রবিন্দু পাল্টায়। আপনি আজ যে সিস্টেমের অংশ, কাল হয়তো সেই সিস্টেম আর থাকবে না। আমেরিকার পতনের শুরু, নাকি এটি তাদের আরও বড় কোনো চালের শুরু? উত্তর হয়তো আমাদের সন্তানদের সময় পরিষ্কার হবে। আল্লাহ হাফেজ।